আসসালামু আলাইকুম এভরিওয়ান। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য আপনারা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবেন সেটার উপর একটা স্পেশাল শর্ট সাজেশন আছে। আর এখান থেকে আপনারা মিনিমাম 80 থেকে 90 মার্ক কমন পেয়ে থাকবেন। সো তার ভিডিওটি শুরু করা যাক। আসলে আপনারা জানেন যে সাময়িক কিছুদিন আগে প্রথম ধাপে পরীক্ষা হয়েছে, আর এখন দ্বিতীয় ধাপে পরীক্ষা। আর এখানে লিখিত পরীক্ষা আর এমসিকিউ পরীক্ষার ধরন সম্পূর্ণই আলাদা, কারণ লিখিত পরীক্ষায় 5 থেকে 6টা টপিকের উপর কোশ্চিন হয় সাবজেক্ট ওয়াইজ, কিন্তু এমসিকিউ পরীক্ষা আপনাদের সম্পূর্ণ সিলেবাসটা জানতে হবে, সম্পূর্ণ সিলেবাসটা পড়তে হবে। তো কোন কোন অংশগুলো আপনারা শেষ মুহূর্তে দেখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। আর আপনারা জানেন যে প্রায় 6,33,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, যার মধ্যে মিনিমাম 3 লাখ পরীক্ষা দিবে। এই 3 লাখের মধ্যে 300টা সিটের জন্য প্রিলিতে টিকবে 1 থেকে 2 হাজার। সো সেই হিসেবে আপনাদেরকে প্রস্তুতিগুলো নিতে হবে। তো আজকের এইখান থেকে আপনারা 80 থেকে 90 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। তো শুরু করা যাক। বাংলা থেকে 25 মার্ক আসবে, ইংরেজি 25 মার্ক আসবে, গণিত 25 মার্ক আসবে, সাধারণ জ্ঞান থেকে 25 মার্ক আসবে। টোটাল হলো 100 মার্ক। তো এই 100তে আপনাদেরকে মিনিমাম টার্গেট থাকতে হবে 80 থেকে 90। তো সেটা আজকে আমরা দেখব যে আপনারা যদি বাংলায় 25-এর মধ্যে 20 পান, ইংরেজিতে 25-এর মধ্যে 20 পান, গণিত অংশটাতে 25-এর মধ্যে 23 পান, এবং সাধারণ জ্ঞানে যদি আপনারা একটু কমও পান, 18 পান, তাও আপনাদের অ্যাভারেজে 81 মার্ক আসতেছে। যেটা বলতে গেলে প্রায় সেফ জোনই, কারণ যেহেতু এরপরে রিটার্ন পরীক্ষা হবে, সো এমসিকিউ প্রিলিতে ভালো সংখ্যক টিকানোর চেষ্টা করবে। সো আপনাদের প্রস্তুতিটা কিরকম হতে হবে এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা বাংলা অংশে দেখি। বাংলা অংশে সন্ধি থেকে একটা প্রশ্ন আসবেই, প্রতিবারই আসে। যেমন সন্ধি থেকে কোন প্রশ্নগুলো আসে সাধারণত, যেগুলা চেঞ্জ হয়ে যায়, যেমন নীরব, তারপরে উদ্বেগ, এই প্রশ্নগুলা, এবং কিছু নিপাতনের সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মের সন্ধি, এই অংশগুলা আসে থাকে। সন্ধি অর্থ কি, এই 4-5টা জিনিস যদি আপনারা দেখতে পারেন, ভালো মতো মুখস্থ করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে 1 মার্ক অবশ্যই পাবেন। তারপরে এক কথায় প্রকাশ, যেগুলা বারবার আসে। যেহেতু সময় নাই, সেহেতু আপনারা দেখবেন যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মনে থাকে না। আর যেগুলা মনে থাকে সেগুলা তো না দেখলেও চলবে। সো যেগুলা মনে থাকে না সেগুলো আপনাদেরকে ভালো করে দাগ দিয়ে রাখতে হবে, যাতে আপনারা বারবার ওগুলো দেখেন। বাগধারা আপনারা জানেন যে অনেকগুলো বাগধারা আছে যেগুলো আসে থাকে। আর কারক থেকেও প্রশ্ন আসবে, কারক বিভক্তি, এটা একই কোশ্চেন করে। সো এখান থেকে একটা থেকে দুটা কোশ্চেন থাকবেই, প্রতিবারই থাকে। তো কারক শব্দের অর্থ, কারক কোন তত্ত্বে আলোচিত হয়, তারপরে ভাষা, বর্ণ, শব্দ, পদ, এই শব্দের মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ আছে। আপনারা জানেন সমার্থক শব্দ সূর্য, পৃথিবী, পানি, এগুলো সমার্থক শব্দগুলো দেখতে হবে। প্রতিশব্দ আসে। তারপরে বাক্য, এছাড়া পদ, পদ হচ্ছে সমুচ্চয়, অব্যয়, অনন্যয়, অব্যয়, অব্যয়, বিশেষণ, সর্বনাম কোনটি, সর্বনামের ভাগ, প্রকারভেদ, ওখান থেকে কোশ্চেন আসে থাকে। তো এই কয়েকটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে কাল, কাল থেকে তো কোশ্চেন আসবেই। সরি, দুঃখিত, কাল আসলে লেখা হয়নি। তো কাল থেকে আপনারা পড়তে হবে যে কোনটা কোন কালের উদাহরণ, এখান থেকে কোশ্চেন আসবেই। ব্যাকরণ অংশে কাল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না এমন হতে পারে না। তো আপনাদেরকে এটা খুবই ভালো করে মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে এখানে বাক্য থেকে কোশ্চেন আসে। তারপরে সরল বাক্য, জটিল বাক্য, এছাড়া বাক্য কয় প্রকার, বাক্যের অংশ কয়টি, এগুলো থেকে কোশ্চেন আসে থাকে। উপসর্গ, উপসর্গ থেকে প্রশ্ন আসবে। উপসর্গ থেকেও মোটামুটি একটা প্রশ্ন হয়ে থাকে। অনুসর্গ থেকেও প্রশ্ন হয়ে থাকে একটি। সমাস, সমাস থেকে আসবেই। বেশ বাক্য গঠন করতে বলতে পারে, বা এটা কোন সমাসের উদাহরণ, এটা আসবে। মিনিমাম একটা থেকে দুটা কমন পাবেনই আপনারা। তারপরে আসি সাহিত্য অংশ। সাহিত্য অংশের মধ্যে প্রাচীন যুগে আপনারা চর্যাপদ দেখবেন। চর্যাপদ, তারপরে মূলত চর্যাপদই তো, চর্যাপদ কে আবিষ্কার করে, চর্যাপদের কিছু প্রবাদ বাক্য আছে, এগুলো আপনাদেরকে দেখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। তারপরে চর্যাপদের বাইরে আপনাদেরকে দেখতে হবে আহ তারপরে চর্যাপদের বাইরে অংশ, তারপরে যে মধ্যযুগ, মধ্যযুগে অন্ধকার যুগ একটা আছে, ওই যুগটা কত সাল থেকে কত সাল, এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আবার অন্ধকার যুগে কিছু বিভেদ আছে, সেগুলো আপনাদেরকে অন্ধকার যুগের সাহিত্য কি কি, কে রচনা করে, শ্রীকৃষ্ণ, শেখ শুভদয়া, আরো অনেকগুলো আছে, 3টা মেবি আছে। তো এগুলো আপনাদেরকে দেখতে হবে।
তারপরে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তারপরে হচ্ছে জীবনী কাব্য, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, এগুলা থেকেও প্রশ্ন আসবে। সংস্কৃত ভাষায় জীবনী সাহিত্য কে প্রথমে লিখেছেন, তার নাম কি, এবং সে কোন বইটা লিখছে, এগুলো কোশ্চেন এসে থাকবে। তারপরে আসবে আধুনিক যুগ। আধুনিক যুগ থেকে ৩-৪টা প্রশ্ন আসবে, এবং ১-২টা প্রশ্ন তো আপনি অবশ্যই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ থেকে পাবেনই, শিওর থাকেন। তো ওখান থেকে ২টা প্রশ্ন, এবং এছাড়াও ওরা ১১ জন সাহিত্যিক আছে, কবি আছে, তো ওখান থেকেও পড়তে হবে। মাইকেল মধুসূদন ইম্পর্টেন্ট, তারপর বিদ্যাসাগর ইম্পর্টেন্ট, তারপর মীর মশাররফ হোসেন ইম্পর্টেন্ট, তারপরে ইসমাইল হোসেন সিরাজ ইম্পর্টেন্ট। এই সমস্ত এগুলো আপনারা জাস্ট কে কোনটা কাব্য লিখছে, কি কি লিখছে বিগত সাল থেকে যদি আপনারা দেখেন, তাহলে আমি মোটামুটি শিওর যে আপনারা এখান থেকে কমন পাবেন। ওভারঅল আপনারা যদি এই অংশগুলো ভালো মতো পড়েন। ও, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কে কোনটা লিখেছেন, সাহিত্য, তারপরে ভাষা আন্দোলন, এগুলা নিয়ে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু বাংলায় হবে। আর সে বাংলাদেশ বিষয় বলে তো এই প্রশ্নটা হয়ে থাকে। সো আপনাদের এইটা একবার পড়লে ২ অংশের জন্য আপনাদের কভার হয়ে যাবে। সো ওভারঅল এখান থেকে আপনারা ২৩ মার্কের মতো কমন পাবেন, এর বেশিও পেতে পারেন। আর এই অংশটা থেকে আপনাদের বাংলা অংশটাতে আপনাদেরকে মিনিমাম 20+ টার্গেট রাখতে হবে। সো সেভাবে এই বাংলা থেকে এই সাজেশনটাই দেওয়া। আপনারা এই অংশগুলো শেষ মুহূর্তে দেখে যাবেন প্রতিদিন। আর হয়তো ১২-১৫ দিন, সর্বোচ্চ ২০ দিন মতো সময় হাতে নিয়ে আপনাদেরকে বারবার রিভাইজ করতে হবে, এভাবে পড়তে হবে। তো এটা গেল বাংলা অংশ। বাংলা অংশে, ও হ্যাঁ, আরেকটা, যে বিভিন্ন পেপার আছে, সংবাদপত্র, কে কোনটা লিখছে, কত সালে প্রকাশিত হয়, এগুলা দেখতে হবে। কবি সাহিত্যিকদের ছদ্মনাম, ছদ্মনাম থেকে কোশ্চেন আসবেই, এটা আপনারা লিখে রাখেন। আর এছাড়াও উম সংস্কৃত কলেজ, এগুলা থেকে আপনাদেরকে পড়তে হবে। সর্বপ্রথম আহ সংবাদপত্র কোনটি, তারপরে এছাড়াও ওই রামরাম বসু, তারপরে আরো যারা আছেন তারা জীবনী সাহিত্য এবং বাংলা বঙ্গভাষা সাহিত্য, তারপর ভাষা সাহিত্যে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা কে লিখেছেন, এই প্রশ্নগুলো আপনাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। তারপরে ইংরেজিতে যাওয়া যাক। ইংরেজি অংশে ভয়েস ভয়েস ন্যারেশন, এই দুটা থেকে তো মাস্ট বি কোশ্চেন থাকবে। রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে আপনারা ১ থেকে ২ মার্ক কমন পাবেন। নাম্বার জেন্ডার থেকে আপনারা হয়তো ১ মার্ক বা ২ মার্ক কমন পাবেন। ট্রান্সলেশন, ট্রান্সলেশন সাধারণত প্রবাদ বাক্য যেগুলো, সেগুলো হয়ে থাকে, আপনারা সেটা দেখবেন অবশ্যই। এটা থেকে প্রশ্ন আসতে পারে, নাও পারে, তাও দেখে যাবেন। ইডিয়াম এন্ড ফ্রেজ, এখান থেকে ১ থেকে ২টা কমন পাবেনই। সো ইডিয়াম ফ্রেজ সব পরীক্ষায় আমাদের আসে থাকে, ইডিয়াম ফ্রেজ, ভয়েস ন্যারেশন। সো এই জিনিসটা আমাদেরকে দেখতে পাই, এই জিনিসটা লিখিত পরীক্ষাও আসবে। সো আপনাদেরকে ভয়েস ন্যারেশন, ইডিয়াম ফ্রেজ, এই ৩টা খুবই ভালো করে দেখতে হবে, যাতে আপনাদের লিখিত অংশের জন্য কভার হয়ে থাকে। আর সিনোনিম অ্যান্টোনিম তো মাস্ট বি, এটা যে পারবে না তার আসলে ইংরেজিতে সে অলরেডি ৫ মার্ক হারায় ফেলবে, কারণ সিনোনিম অ্যান্টোনিমে ৩ মার্ক আসে, এবং সিনোনিম অ্যান্টোনিম পড়লে অনেক অংশগুলাই কভার হয়ে থাকে। সো সিনোনিম অ্যান্টোনিম ছাড় দেওয়া যাবে না। প্রিপোজিশনও বলবো ছাড় দেওয়া যাবে না, প্রিপোজিশন থেকে অবশ্যই কোশ্চিন হবে। যে কোনো আপনি চাকরি পরীক্ষায় যান, সেখানে প্রিপোজিশন থেকে কোশ্চিন হবেই। তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। তারপরে ন্যারেশন থেকে তো ১ মার্ক থাকবে, বলা হইলো। তারপরে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকেও ২ মার্ক কমন পাবেন। আর ফ্রেজ অ্যান্ড ক্লজ, নিচে কোনটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করতে দিবে। সো এখান থেকে আপনাদের ১ মার্ক কমন আসবে। রাইট ফর্ম অফ ভার্বস তো বললামই, এখান থেকে আপনাদের আসবেই ২টা থেকে ৩টা। আর তারপরে ইংলিশ সাহিত্য, ইংলিশ সাহিত্য থেকে আপনারা ৫ মার্ক মতো কমন পাবেন, প্লাস মাইনাস হইতে পারে। যেমন ইংলিশ সাহিত্যের একজন খুবই বিখ্যাত কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এনার থেকে প্রশ্ন আসবে না এমনটা হতে পারে না আসলে। তো এটা আপনাদেরকে দেখতে হবে, কারণ উইলিয়াম শেক্সপিয়ারের শেষ রচনা কোনটি, তারপরে প্রথম রচনা কোনটি, ট্রাজেডি কোনটি, কমেডি কোনটি, জন্ম কবে, জন্ম সালটা মুখস্থ রাখলেই না। তারপরে লিটারেচারেরও আসলে ইংলিশ লিটারেচারের অনেক যুগ আছে, ওল্ড পিরিয়ড, মডার্ন ইংলিশ পিরিয়ড,
তারপরে মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে রিনেসান্স, তারপরে নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়া। বিশেষ করে রোমান্টিক এজটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে দুজন কবি আছে, উইলিয়াম ওরসওয়ার্থ, স্টিগ্লিটজ। এদেরকেও আপনাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে, কারণ এই এই দুইজন ছাড়া আসলে রোমান্টিক যুগ কল্পনা করা যায় না। তারপরে জন কিটস আছে, পিবি শেলি আছে, এগুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো রোমান্টিক এজ থেকে কোশ্চেন আসবেই, তো একটা কোশ্চেন আপনার এখানে থাকেন, এবং আদার্স আরো অনেক পিরিয়ড থেকে কোশ্চেন আসবে, যে এটা সাল কত থেকে কত, রোমান্টিক এজের সময়কাল কত থেকে কত, সেগুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আর আশা করা যায় সাহিত্যে খুব একটা বেশি কঠিন কোশ্চেন আসবে না। তো আপনারা যদি মনে হয় যে না ল্যাকিং সাকসেস, তাহলে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে যেতে পারেন, কারণ যেহেতু সময় নেই আপনাদেরকে ফুল সিলেবাস কভার করতে হবে। আশা করা যায় প্রিভিয়াস ইয়ার থেকে আপনারা কমন পাবেন। তো ওভারঅল আপনারা যদি এটুকু অংশ করতে পারেন, তাহলে আপনারা ইংরেজিতে 23 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে 23 মার্ক অথবা এর বেশিও থাকতে পারে। তো মিনিমাম 23 মার্ক তো থাকবে, আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই এই টপিকগুলো আপনারা টপিক ওয়াইজ ধরে পড়লে আপনাদের সুবিধা হবে। তারপরে গণিত অংশে আসি। গণিত অংশে লসাগু গসাগু থেকে 1 মার্ক থাকবেই, সব পরীক্ষা থাকে। শতকরা, লাভ ক্ষতি, সরল যোগে শতকরা থেকে একটা তো থাকবেই, লাভ ক্ষতি থেকেও একটা থেকে দুইটা প্রশ্ন থাকবে। তো এখানে ওভারঅল 2টা থেকে 3টা প্রশ্ন আসবে। তারপরে সরল যৌগিক মুনাফা, এখান থেকে তো অবশ্যই 2টা কোশ্চেন আসবে, ষান্মাসিক, যৌগিক মুনাফা, চক্রবৃদ্ধি, এগুলো আপনাদেরকে দেখতে হবে। তারপরে অনুপাত সমানুপাত থেকে একটা থাকতে পারে। তারপর বীজগণিতিক সূত্রাবলী থেকে তো থাকবেই, মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন থাকবেই। যে 1 + 1/a = 3 হলে 1² + 1/a² কত, এরকম কোশ্চেন গুলো যেগুলো আছে ওগুলো থাকবে। উৎপাদকের বিশ্লেষণ থাকবে। তারপরে যে মূলদয় বাস্তব না অবাস্তব, সমান না অসমান, এই জিনিসটা খুবই ভালো করে দেখে যাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপর উৎপাদকের বিশ্লেষণ থেকে একটা আসবে, সূচক লগারিদম, এখান থেকেও 1 মার্ক আসবে, 1 থেকে 2 মার্ক আসবে। লগের কিছু সূত্রগুলো আছে, ওগুলো আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এটা তো কোশ্চেন কমন, এখান থেকে ছাড়া তো কোশ্চেন আসলে হবেই না, এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন থাকবেই। তারপরে ত্রিভুজ, ত্রিভুজের মধ্যমা, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে, মনে রাখতে হবে সবসময়। এগুলো বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে আসলে আপনাদেরকে মনে রাখতে হবে, হঠাৎ করে আসলে দেখলে 2 দিন পর এমনি ভুলে যাবেন। তো খুব ভালো করে জিনিসগুলো দেখে যাবেন। পরিমিতি, পরিমিতি থেকেও কোশ্চেন আসবে, বিশেষ করে চতুর্ভুজ, তারপরে রম্বস, আদার যেগুলো আছে, বাগানের ক্ষেত্রফল। তো এটা খুবই, বাগানের ভিতরে রাস্তা, পুকুরের সাইড দিয়ে রাস্তা হলে পুকুরের ক্ষেত্রফল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ত্রিভুজের ভিতরে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ যেগুলো আছে, এগুলা ক্ষেত্রফলের সূত্রগুলো, পরিসীমার সূত্রগুলো আপনাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে। সেট বিন্যাস সমাবেশ থেকে আপনারা 1 মার্ক পেতে পারেন। আর ওভারঅল পরিসংখ্যান ও সম্ভাবনা থেকে আপনারা 1 মার্ক পেতে পারেন। সো ওভারঅল 16 থেকে 20 মার্ক আর কি আপনারা এখান থেকে কমন পাবেন, আর এর বাইরেও তেমন কিছু নাই। তো ওভারঅল আপনারা এখানেই 25 মার্ক কমন পাবেন। তো আমি বলবো যে আপনাদের গণিত অংশে 25-এ 25 উঠানোর চেষ্টা করতে হবে। যদি খুব একটু ইয়া হয় তাহলে 24 এভারেজ, কিন্তু আপনাদেরকে পুরো মার্কটা এখান থেকে ক্যারি করতে হবে। তাহলে, কারণ আপনারা জানেন সবাই মোটামুটি গণিতটাকে জোর দিয়ে গণিতে ভালো করার চেষ্টা করতেছে। তাহলে তারপরে আগানো যাক সামনে। আচ্ছা, এখন আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অংশে আসলে 2টা পার্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আগে কিছু টপিক বলা যাক। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে পাল শাসন, সেন শাসন, মুঘল শাসন, ব্রিটিশ, তারপরে এর মাঝখানে মুঘল শাসন আছে, এছাড়া মুসলিম শাসন, বাংলায় মুসলিম শাসন ভারতবর্ষে কবে আসছে, কে কে আসছে, কে কোন মসজিদ বানাইছে, বাবরি, 60 গম্বুজ মসজিদ, ছোট কাটরা, বড় কাটরা কে নির্মাণ করেন, এগুলো আপনাদেরকে খুবই ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকে আপনারা মিনিমাম 3 থেকে 4 মার্ক কমন পাবেন। আর এছাড়া কৃষি সম্পদ, অর্থনীতি, অর্থনৈতিক সমীক্ষা, এই অর্থনৈতিক সমীক্ষা থেকে তো 2 মার্ক কমন পাবেনই আপনারা, মানুষের আদমশুমারি থেকে কোশ্চেন আসবে। তো অর্থনৈতিক সমীক্ষার মধ্যে এটাও পড়ে। তো কৃষি সম্পদে বাংলাদেশের কত জনবল আছে, শিল্প খাতে কতজন আছে, এগুলা খুবই আপনাদেরকে ভালো, প্রবৃদ্ধির হার, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখান থেকে আপনারা 2 মার্ক কমন পাবেন, সেই 2 মার্ক ছাড়া যাবে না, আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসগুলো পড়তে হবে।
তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে তো একটা কোশ্চেন আসবেই সারা জীবনে, সব জায়গায় আপনারা এটা পাবেন, তো ওভাবে পড়তে হবে। নদী, শাখা নদী, উপনদী, এখান থেকে একটা কোশ্চেন আসবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইম, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা তো একটা থাকবেই, এখান থেকে আপনারা 1 মার্ক পাবেন। তারপরে বাংলাদেশের বর্তমানে জাতীয় অর্জন সমূহ, এছাড়া খেলাধুলা, ক্রিকেটে পুরুষ দলের এই ক্যাপ্টেনকে, নারী দলের ক্যাপ্টেনকে, আন্ডার 19 দলের ক্যাপ্টেনকে, তারপরে ফুটবল দলের ক্যাপ্টেনকে নারীদের মধ্যে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবেই। তো আপনারা এই খেলাধুলা সম্পর্কে মিনিমাম 2টা কোশ্চেন আসবে, এই জন্য এই জিনিসটা আপনাদেরকে বাদ দেওয়া যাবে না। এছাড়াও সামনে বিশ্বকাপ কোথায় হবে, ফিফা কোথায় হবে, তারপরে হচ্ছে সম্প্রতি আপনারা জানেন আহ, টেনিস খেলা হয়ে গেল, সেখানে পুরুষ কে জিতছে, নারী কে জিতছে, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে এবার আমরা যে আমি তো অলরেডি আন্তর্জাতিক বিষয় বলে ওদের চলে গেছি আর কি, দুঃখিত। তো সাম্প্রতিক যুদ্ধ সমূহ যেগুলো বাদলো, এছাড়া বাংলাদেশের শুল্ক নীতি, শুল্ক নিয়ে আপনারা জানেন যে মার্কিন প্রশাসন আর কি বিভিন্ন শুল্ক নীতি আরোপ করছিল। তো বাংলাদেশ আর কি সেটা কাটিয়ে তুলতে অবশেষে 20% ফাইনাল করা হয়, এটা আপনারা জানেন, অবশ্যই এটা আমাদের জন্য একটা অর্জন, এটা আপনাদেরকে জানতে হবে। এছাড়া থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যে যুদ্ধটি কিছুদিনে হলো, সেটা জানতে হবে কি জন্য হলো, ওখানে একটা সীমানা আছে, ওখানে একটা মন্দির আছে ওই এলাকাটাতে, ওই মন্দিরটার নাম জানতে হবে। এছাড়াও এই যে আপনারা মুদ্রা রাজধানী, এই যে সাম্প্রতি যে জায়গাগুলোতে সংঘাত করতেছে, আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে মধ্যস্থতা করলো, তারপরে এই সমস্ত জায়গাগুলোর রাজধানী আর মুদ্রার নাম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেই হবে, কারণ আলাদা কোনো কিছুই দিবে না, সব সাম্প্রতিক রিসেন্ট তথ্যাবলী থেকেই দিবে। উম, আর তারপরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। তারপরে হচ্ছে যাতে বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে আপনারা জানেন শস্য উৎপাদন, কৃষি মৎস্য, এগুলোর মধ্যে যে আলু কোথায় উৎপাদন হয়, তারপরে গম, ভুট্টা, এগুলা কোন জেলায় বেশি উৎপাদন হয়, এগুলো আপনাদেরকে নলেজে রাখতে হবে। আর মৎস্য শিল্পের মধ্যে মৎস্য গবেষণাগার, কৃষি গবেষণাগার, জানেন যে আপনারা বিএডিসি, বিআরআরআই, এগুলোর ফুল ফর্ম, এছাড়াও এগুলো কোথায় অবস্থিত, এগুলো আপনাদেরকে জানতে হবে। অবশ্য নতুন কি ধান উৎপাদন তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আহ অনেকক্ষণ আর কি একটানা কথা বললাম তো একটু দম নিচ্ছে। যাই হোক, তো শিল্প শিল্প কারখানা সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোন, এছাড়াও বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের আন্ডারে, তারপরে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান, বিচারপতি, তারপরে হচ্ছে পিএসসি কে পড়ান আপনাদেরকে, এই তারপরে প্রাকৃতিক দুর্যোগ, আপনারা জানেন বাংলাদেশের অবস্থান খুবই ভয়াবহ একটা অবস্থানে, সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে 10 নম্বরে, 10-এর ভিতরে বাংলাদেশ অবস্থান করে থাকে। তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সবসময় গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে যে 2030 সালের মধ্যে কত পানির উচ্চতা বাড়বে, ইদানিং খুব ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল হচ্ছে, কয় ভাগে ভাগ করা হচ্ছে, এই ঝুঁকিপূর্ণ কোন জেলাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেগুলো আসলে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এভাবে করে ওভারঅল যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি এখান থেকে 25 মার্কে আপনারা কমন পাবেন। আর সাম্প্রতিক বিষয়গুলোর জন্য আমাদের সাম্প্রতিক থেকেও 5 থেকে 6 মার্ক থাকবে 25-এর মধ্যে, কমপক্ষে 7-8 মার্ক তো আপনাদের সাম্প্রতিক থেকে আসবেই। তো এই বিষয়গুলো আপনাদেরকে অবহেলা করা যাবে না, এগুলো খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে পড়তে হবে।
সম্প্রতি আমাদের প্রতিদিনের ক্লাস আপলোড করা হয়। সম্প্রতি আপনারা সেখান থেকে প্রতিদিন 2-3 মিনিট যদি রাতের বেলা ঘুমানোর আগে দেখেন তাহলে আর এটা আপনাদের জন্য ভালো। আর সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসবে, সংবিধানটা সরি এখানে উল্লেখ করা হয়নি, সংবিধান থেকে 2টা কোশ্চেন আসবে। সংবিধানের আয়াত গুলো সরি সংবিধানের নাম্বার গুলো যেগুলা সেগুলা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, নাম্বার গুলো কোনটাতে কি বলা আছে, তারপরে মূলনীতি গুলা, তারপরে সব পড়তে হবে না, এগুলো আসলে ট্রিক্স এর মাধ্যমে মনে রাখা যায়। তো আপনারা যদি আমাদের ক্লাসগুলোতে কন্টিনিউ থাকেন তাহলে আপনারা ওখানে আর কি এই সংবিধানের সব নাম্বারগুলো ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে। তো ওভারঅল আপনি এখানে ক্যালকুলেশন করলে দেখতে পাবেন যে আপনারা ওভারঅল 100 থেকে 80 থেকে 90 মার্কের একটা সাজেশন দেওয়া হলো। ওভারঅল আপনারা যদি এটা দেখে যেতে পারেন তাহলে এখান থেকে আপনারা 80-90 মার্ক কমন পাবেন। আর এখান থেকে আপনারা যদি 85 to 95 দাগায় ফেলান, সেখানে আপনারা 80-82 যদি কনফার্ম থাকেন তাহলে আপনারা লিখিত প্রিপারেশন নিয়েন। আর আমাদের লিখিতর জন্য ক্লাসগুলো চালু হওয়া হবে। তো যেহেতু এখন প্রিলি পরীক্ষা হবে সেহেতু আমাদের লিখিত কোর্সটি কিছুদিন ডিলে করা হবে। সো আপনারা চাইলে আমাদের লিখিত কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অংশে লিখিত ব্যাচে এই অংশগুলো করানো হবে। তো আপনাদেরকে এখানে বিভিন্ন ট্রিক্স গুলো শেখানো হবে। আর এছাড়াও আমাদের প্রিলি কোর্সটিতে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে। আর যেহেতু সময় নাই, এছাড়া আমাদের মডেল টেস্ট গুলো চালু হবে। মডেল টেস্ট গুলো আপনারা যারা যারা দিতে ইচ্ছুক তারা তারা আপনারা দিবেন। কারণ মডেল টেস্ট আসলে এটা রিটেনের জন্য ছিল। আর আমাদের সাম্প্রতিক যে প্রিলির জন্য মডেল টেস্টে আসবে সেখানে আপনাদের উম, 2 সপ্তাহ মানে 14টা মডেল টেস্ট হবে প্রতিদিন। সো আপনারা ওখানে পরীক্ষা দিয়ে আপনারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনাদের অবস্থান কিরকম। খাদ্য অধিদপ্তরে আপনারা পরীক্ষা দিতে চাচ্ছেন, সেখানে আসলে কি পরিমাণ মার্ক আপনারা তুলতে পারতেছেন। সো আমাদের পুরো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। সো আমরা আশা করবো আপনারা সেই পরীক্ষাগুলো দিবেন। আর এছাড়াও লিখিত মডেল টেস্ট হবে আমাদের 9টা, সেখানেও এটার কোর্স ফি এবং প্রিলির কোর্স ফি দুটাই একই। সো আপনারা 100 টাকা পেমেন্ট করলে সে আপনাদেরকে প্রিলি 14টি মডেল টেস্ট আপনারা দিতে পারবেন। এবং আর আর লিখিতর জন্য যদি আপনারা পেমেন্ট করেন তাহলে সেখানে আপনারা 9টা মডেল টেস্ট দিতে পারবেন। এইগুলো শুধু খাদ্য অধিদপ্তরের নিয়োগের জন্য আপনাদের কাজে আসবে না, এগুলো আপনাদের ডিসি অফিস সহকারী এবং সিভিল সার্জন অফিস সহকারী এবং কোর্টে বিভিন্ন সহকারী নিয়োগে ওখানে সাধারণত লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে। সো সেটা আপনাদের সম্পূর্ণ কাভার হবে। আর ওভারঅল আপনারা এইসব বিষয়গুলো জানলে আপনাদের স্কিল বৃদ্ধি পাবে, কথা বলার স্কিল, মানুষের সাথে ইন্টারাকশন করার স্কিল বৃদ্ধি পাবে। সো ওভারঅল আমি এটা বলবো যে আপনারা এখানে পড়েন, এখানে পরীক্ষাগুলো দেন বা আদার্স অন্য জায়গায় পরীক্ষা দেন, এটাই হচ্ছে ম্যান্ডেটরি। আর এখানেই করতে হবে এমনও ম্যান্ডেটরি না। ওভারঅল এখানে করলে আপনাদেরকে আর কি এক জায়গায় আপনারা সব ধরনের ট্রিক্স গুলো শিখবেন যেগুলো দিয়ে আপনাদের ইন ফিউচার কাজে আসবে। আর বাইরেও আপনারা ট্রিক শিখবেন, ওখানে আপনাদেরকে খুঁজতে আসলে অনেক সময় যাবে, বানাইতে হবে নিজেদেরকে, সবকিছু খুঁজলে পাবেন না। সো এই জন্য বলবো আপনারা এখানে ভর্তি হয়ে যাবেন। আর এখানে ভর্তি হলে আসলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে সব পিডিএফ গুলো পেয়ে যাবেন এবং লেকচার ক্লাস গুলো পেয়ে যাবেন। সো আশা করি আজকের সেমিনারটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এটাই ছিল আজকে আমাদের শর্ট সাজেশন। আসলে 100 মার্ক 100টা টপিক থেকে প্রশ্ন হয়ে থাকবে। এখানে আসলে আপনারা বলতে পারেন যে শর্টের কি হলো, আসলে শর্ট সাজেশন বলতে এটা যদি লিখিত হতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু যেহেতু এমসিকিউ হবে, এমসিকিউ পরীক্ষা শর্ট সাজেশন আমি আপনাদেরকে 10-15টা টপিক যদি ধরাই দেই তো আপনারা 10-15টা টপিক থেকে 15-20 মার্ক কমন পাবেন, বাকিগুলা কি করবেন। তো সেই জন্য আমাদের আর কি কোন কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসবে সেগুলো আর কি মার্ক করে দেওয়া আমাদের আজকে সেমিনারের মূল বিষয়বস্তু ছিল। তো আশা করি আপনারা ভালো কিছু করবেন। তো পরীক্ষা দিয়ে আসে জানাবেন কে কেমন মার্ক পেয়েছেন। ঠিক আছে। আর আপনাদের যে কোনো ইনকোয়ারির জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজে আমাদেরকে নক দিতে পারেন।
এছাড়া ইউটিউব পেজে যে আপনারা আমাদেরকে নক করেন, কমেন্ট করেন, তাহলে আমরা আপনাদেরকে ফেসবুক লিংকটি দিয়ে দেবো। ফেসবুকে আপনারা স্কাই কোচিং সেন্টার লিখলেই পেয়ে যাবেন, ওখানেই আমাদেরকে ইনবক্স করবেন। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।